আসসালামু আলাইকুম। স্বাগত ফোর্থ ডাইমেনশনে। আজকের আলোচনা শুরু করতে চাই একটি গভীর বেদনার জায়গা থেকে। 15ই আগস্ট একটি হত্যাকাণ্ড, একটি প্রশ্ন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিক্রিয়া। আজ 15ই আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ও বিতর্কিত দিনগুলোর একটি। 1975 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এই ঘটনার আমি গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকারের অনেক ব্যর্থতা ছিল, এটা ইতিহাসের অংশ। অর্থনৈতিক সংকট, প্রশাসনিক দুর্বলতা, রাজনৈতিক সিদ্ধান্তের ভুল, এসব নিয়ে সমালোচনা করার যথেষ্ট সুযোগ আছে, কিন্তু একটি সরকারের ব্যর্থতার বিচার আর একটি রাজনৈতিক পরিবারকে নির্মমভাবে হত্যা করা কখনোই এক বিষয় হতে পারে না। সরকার পরিবর্তনের সাংবিধানিক ও রাজনৈতিক পথ ছিল, আন্দোলনের পথ ছিল, রাজনৈতিক বিরোধিতার পথ ছিল, কিন্তু সপরিবারে রাষ্ট্রপ্রধানকে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য রাজনৈতিক পদ্ধতি হতে পারে না। এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির অগ্রযাত্রাকে যে গভীরভাবে ব্যাহত করেছে, এটা অস্বীকার করার কোনো জো নেই। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। 15ই আগস্টের হত্যাকাণ্ডের খবর পাওয়ার পর তৎক্ষণিক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউর রহমানের প্রতিক্রিয়া সম্পর্কে একটি বহুল উদ্ধৃত প্রত্যক্ষদর্শী বর্ণনা রয়েছে। লেফটেন্যান্ট কর্নেল আমিন হোসেন চৌধুরীর বর্ণনা অনুযায়ী রেডিওতে বঙ্গবন্ধু নিহত হওয়ার খবর শোনার পর জিয়াউর রহমানের প্রতিক্রিয়া ছিল, "So what? Let the vice president take over. We have nothing to do with politics. Get your troops ready. Uphold the constitution." এই বক্তব্যকে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক অর্থে দেখি। তিনি বলেছেন, ভাইস প্রেসিডেন্ট টেক ওভার, অর্থাৎ রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতার রাজনৈতিক নেতৃত্বেই পরবর্তী ব্যবস্থা নিক। তারপর, উই হ্যাভ নাথিং টু ডু উইথ পলিটিক্স, অর্থাৎ সেনাবাহিনী রাজনৈতিক ক্ষমতা দখল করবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপহোল্ড দ্য কনস্টিটিউশন, অর্থাৎ রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো বজায় রাখার কথা বলা হয়েছে। আমার কাছে এই বক্তব্যের তাৎপর্য এখানেই। সামরিক বাহিনী রাজনৈতিক ক্ষমতা দখল করবে না, রাজনৈতিক নেতৃত্ব পরিস্থিতি সামাল দেবে এবং প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগ্য হলো, যুগ যুগ ধরেই মির্জার পর মীর সাদেকরা ছিল। এরা সঠিক পথে দেশকে এগোতে দেয়নি। তারা মির্জাফরি করেছে ভিনদেশীদের স্বার্থে, রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে। আরো একটি প্রশ্ন আজও রয়ে গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্য ও পরবর্তী বর্ণনায় এমন একটি ভয় প্রকাশ পেয়েছে, মুজিবকে জীবিত রেখে ক্ষমতা থেকে সরিয়ে দিলেও জনগণের একটি বড় অংশ তার পক্ষে দাঁড়িয়ে যেতে পারে। অর্থাৎ তাকে শুধু ক্ষমতা থেকে সরানো নয়, তাকে শারীরিকভাবে সরিয়ে দেওয়াকেই তারা সমাধান মনে করেছিল। তাহলে প্রশ্নটা খুবই স্বাভাবিক, তোমরা কোন নৈতিকতার বলে এই সিদ্ধান্ত নিয়েছিলে? একজন রাজনৈতিক নেতা ভুল করতে পারেন, একটি সরকার ব্যর্থ হতে পারে, কিন্তু রাজনৈতিক ব্যর্থতার শাস্তি কি হত্যা? এই প্রশ্নের উত্তর বাংলাদেশের ইতিহাসকে আরো দিতে হবে। কারণ ইতিহাসে একটি ভয়ঙ্কর শিক্ষা আছে, যখন রাজনৈতিক প্রতিপক্ষকে পরাজিত করার বদলে নিচ্ছিন্ন করার সংস্কৃতি শুরু হয়, তখন রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলিও ধীরে ধীরে দুর্বল হতে থাকে। আজ আমরা যখন বিশ্বের অন্য প্রান্তে যুদ্ধ দেখি, এই শিক্ষা আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমাদের বাংলাদেশের জন্য আমরা যা দেখছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মীর জাফর, মীর সাদেক থেকে
আমাদের দেশকে রক্ষা করুন, বিশ্বকে রক্ষা করুন। এবার আসি ইরান ওয়ারে। আজকের মিডল ইস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকা কি সত্যি ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে? ওয়াশিংটনের বক্তব্য, ইরানের সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়া হয়েছে, ক্ষেপণাস্ত্র, সামরিক অবকাঠামো এবং আক্রমণ করার সক্ষমতার উপর বড় আঘাত করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং সেন্টকমের ভাষ্য অনুযায়ী বুশার, সাহবাহার, জ্যাক কোনারাক, আবু মৌসা, বান্দার আব্বাস সহ বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। এখন প্রশ্ন, তাহলে কি ইরানের মিলিটারি ক্যাপাবিলিটি শেষ? মাঠের ঘটনাগুলো বলছে এত সহজে উত্তর দেওয়া সম্ভব নয়। ইরানের পাল্টা আঘাত, ওয়াশিংটনের দাবি, আসলে কোনটা সত্যি? ইরান এখনো পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে এবং শুধু ইরানের ভেতরে প্রতিরোধ নয়, গালফ রিজিয়নে ইউএস ইন্টারেস্টে আমেরিকান অ্যালায়েন্সের উপর আঘাতের খবর আসছে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী আইআরজিসি কুয়েতে ইউএস মিলিটারি টার্গেটের বিরুদ্ধে ড্রোন অ্যাটাকের দাবি করেছে। তাদের দাবি অনুযায়ী লক্ষ্য ছিল প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, ফুয়েল ট্যাঙ্কস, ওয়াচ টাওয়ার, অ্যামুনিশন ডিপো, কমিউনিকেশন সিস্টেম। এছাড়া বাহরাইনে আল জাফরিয়া বেইজে এবং ইউএস ফিফথ ফ্লিটের অবস্থানকেও মিসাইল ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। জর্ডানে ইউএস ফোর্সের একটি এয়ারবেজের দিকেও ব্যালিস্টিক মিসাইল ছোড়ার দাবি করা হয়েছে। জর্ডান মিলিটারি অবশ্য দাবি করেছে মিসাইল ইন্টারসেপ্ট করার কথা বলেছে। তাহলে ইরানের সামরিক সক্ষমতা আঘাতপ্রাপ্ত, এটা ঠিক, কিন্তু ইরানের পাল্টা আঘাতের সক্ষমতা শেষ, তার প্রমাণ কোথায়? বরং ঘটনাগুলো দেখা যাচ্ছে ইরান এখনো স্ট্রাইক করতে পারছে। এটাই ওয়াশিংটনের ক্যাপাবিলিটি ডেস্ট্রয়েড ন্যারেটিভের বিপরীত অবস্থা, সবচেয়ে বড় প্রশ্ন তাদের ন্যারেটিভের। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, টিআরটি ওয়ার্ল্ডের রিপোর্ট অনুযায়ী ইরান দাবি করেছে তারা হোমোগাজন প্রভিন্সের আকাশে একটি ইউএস মেড MQ-9 রাপ্টার ড্রোন ভূপাতিত করেছে। আর একই প্রতিবেদনে ওয়াশিংটন পোস্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুদ্ধ চলাকালে ইউএস অন্তত 45টি MQ-9 রাপ্টার ড্রোন হারিয়েছে। এটা বিশাল অংশ, যা তাদের ফ্লিটের প্রায় 25% বলে দাবি করা হয়েছে। হারানো ড্রোনের সম্ভাব্য মূল্য $1.3 বিলিয়ন, এর বেশিও হতে পারে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে বলা হচ্ছে ইরানের ক্যাপাবিলিটি আমরা ধ্বংস করে দিয়েছি, অন্যদিকে ইউএস এর সার্ভাইলেন্স এবং স্ট্রাইক প্ল্যাটফর্মের বড় ক্ষতির খবর আসছে। তাই আমাদের মূল্যায়ন ইরান অক্ষত একথা বলা ভুল হবে, আর ইরান অক্ষম একথাও মাঠের বাস্তবতা সমর্থন করে না। এটি হচ্ছে একটি অ্যাট্রেশনাল ওয়ার, দুই পক্ষেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুই পক্ষেই ক্ষতি স্বীকার করছে না, নিজেদের ক্ষতি কম দেখানোর চেষ্টা করছে। হুরমুজের এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্ট। এবার আসুন স্ট্রেইট অফ হুরমুজে। এখানে শুধু মিসাইল ওয়ার হচ্ছে না, এখানে হচ্ছে এনার্জি ওয়ার, শিপিং ওয়ার, ইকোনমিক ওয়ার। আল জাজিরা জানিয়েছে ইউএস ও ইরান দুই পক্ষই হুরমুজের নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের দাবি করছে। একই সময়ে ইউএস ধারাবাহিকভাবে হামলায় ইরানি পোর্টের বিরুদ্ধে নেভাল ব্লকেড কার্যকর করার প্রস্তুতির কথাও রিপোর্ট করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখার বিষয়, ইরান বলছে তারা
নির্ধারণ করবে কখন হরমুজ ওপেন করবে। আর ইউএস লড়াই করছে হরমুজ ওপেন করার জন্য, এখনো তাদের বক্তব্য সেটাই। এখানেই একটু চিন্তার বিষয়, আপনারাই সিদ্ধান্ত নেবেন। কিন্তু ইরান কি করছে? ইরানি ফোর্স কয়েকটি ভেসেলকে আঘাত করার দাবি করেছে। ইউএই জানিয়েছে তাদের রাষ্ট্রীয় ওয়েল কোম্পানির সংশ্লিষ্ট 2টি ট্যাঙ্কার হরমুজ দিয়ে যাওয়ার সময় আক্রমণের শিকার হয়েছে। আর ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন জানিয়েছে একটি ট্যাঙ্কার ড্রোন অ্যাটাকের শিকার হয়েছে, যদিও ক্রু নিরাপদ ছিল, ক্ষয়ক্ষতি ছিল সামান্য। কিন্তু একটি ইন্টারেস্টিং বিষয়, হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। টিআরটি ওয়ার্ল্ডের 14 আগস্টের আপডেটে দেখা যাচ্ছে একদিনে কনফার্ম ভেসেল ক্রসিং 9 থেকে বেড়ে 13-তে উঠেছে। 7টি ভেসেল গল্ফে প্রবেশ করেছে, 6টি বের হয়েছে। অর্থাৎ হরমুজ পুরোপুরি বন্ধ নয়, তবে বন্ধের মতোই আসলে। কিন্তু হরমুজ স্বাভাবিকও নয়, এটাই বাস্তবতা। গলফ ফ্রন্টে ইউএই, বাহরাইন, কুয়েত, কাতার। ইরানের কৌশল এখানে খুবই গুরুত্বপূর্ণ। ইরান সরাসরি শুধু আমেরিকান মেইনল্যান্ডের বিরুদ্ধে নয়, গালফে আমেরিকান মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার এবং রিজিওনাল পার্টনারদের উপরও প্রেসার তৈরি করছে, আঘাত করছে। বাহরাইনে ইউএস ফিফথ ফ্লিট রয়েছে, কুয়েতে ইউএস মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কাতারে ইউএস মিলিটারি প্রেজেন্স রয়েছে। ইউএইর সঙ্গে ইউএস এর গভীর স্ট্র্যাটেজিক রিলেশনশিপ রয়েছে। ফলে ইরান যদি এই নেটওয়ার্কে প্রেসার তৈরি করতে পারে, তাহলে ওয়াশিংটনের যুদ্ধের কস্ট শুধু ওয়াশিংটনকে নিতে হবে না, তার রিজিয়নাল অ্যালাইকেও দিতে হতে পারে, এবং এর কনসিকুয়েন্স হবে ভয়াবহ অ্যালায়েন্সদের জন্য। সেটা নিয়ে পরবর্তীতে আরেক সময় কথা বলবো, সেটা দীর্ঘ আলোচনা। এটাই একটি সাইমেট্রিক স্ট্র্যাটেজি। এবার সৌদি ফ্রন্টে আসুন। সৌদি আরবিয়া এখন যুদ্ধের সরাসরি চাপ অনুভব করছে। টিআরটি ওয়ার্ল্ডের রিপোর্ট অনুযায়ী হুথি এই দাবি এসেছে যে তারা সৌদি আরামকোর একটি ফ্যাসিলিটিতে ড্রোন অ্যাটাক চালিয়েছে। একই রিপোর্টে ইয়েমেনে মূসা পোর্ট ও হুথির মিসাইল অ্যাটাকে হতাহতের খবর রিপোর্ট হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল ইকুয়েশন তৈরি হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ যদি দীর্ঘ হয়, সৌদি আরবিয়া নিরাপদ দূরত্ব থেকে শুধু দর্শক থাকতে পারবে না, কারণ তার ওয়েল ইনফ্রাস্ট্রাকচার, শিপিং রুট, রেড সি অ্যাক্সেস সবই ঝুঁকির মধ্যে আসতে পারে। আরেকটি ফ্রন্ট ইয়েমেন। মোসা পোর্টে মিসাইল অ্যাটাকের খবর এসেছে। টিআরটি ওয়ার্ল্ডের রিপোর্ট অনুযায়ী সেখানে 5টি মিসাইল কমার্শিয়াল শিপের দিকে ছোড়া হয়েছে। 2টি শিপে আগুন লেগেছে। ক্যাজুয়ালিটির কোনো রিপোর্ট আসেনি। তবে এখানে একটি সতর্কতা জরুরি। হুথি কর্তৃপক্ষ প্রথম দিকে হামলার দায় স্বীকার করেনি। অতএব এটিকে ডিফেন্সিভ অ্যাট্রিবিউশন হিসেবে নয়, রিপোর্টেড ক্লেইম হিসেবে দেখা উচিত। কিন্তু বৃহত্তর পিকচার পরিষ্কার। ইরান, ইসরায়েল, ইউএস কনফ্লিক্ট এখন আর শুধু ইরান, ইসরায়েল, ইউএস কনফ্লিক্টে নেই। এটি ছড়িয়ে পড়েছে গালফ, রেড সি, ইয়েমেন, লেবানন। লেবাননেও পরিস্থিতি উত্তপ্ত। টিআরটি ওয়ার্ল্ডের রিপোর্ট অনুযায়ী লেবানিজ প্রাইম মিনিস্টার নওফেল সালাম ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযান বন্ধ করার এবং লেবানজ টেরিটরি থেকে ইসরায়েলি উইথড্রর জন্য একটি ক্লিয়ার টাইম টেবিল চেয়েছে। এদিকে হাজবুল্লাহ নেতা নাইম কাসিম লেবানন ইসরায়েল ফ্রেমওয়ার্ক এর সমালোচনা করেছেন। লেবানিজ আর্মিকে ইসরায়েলি প্রেসারের মুখে ফেলা হচ্ছে। অর্থাৎ লেবানন এখন শুধু, মাফ করবেন, এখন প্রশ্ন শুধু হেজবুল্লাহ বনাম ইসরায়েল নয়, প্রশ্ন লেবানিজ
সোভারেন্টি কোথায়? ইসরায়েল ফ্রন্টে কি হচ্ছে? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসরায়েল নিজে কি অবস্থায়? যুদ্ধের শুরুতে ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের মিলিটারি এবং নিউক্লিয়ার ক্যাপাবিলিটিকে দীর্ঘমেয়াদে ক্রিফল করে দেয়া, কিন্তু ইরানের মিসাইল এবং ড্রোন ক্যাপাবিলিটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে এমন চিত্র পাওয়া যাচ্ছে না। বরং ইরান এখনো দূরপাল্লার অ্যাটাক চালাচ্ছে, স্ট্রাইক করছে, গালফে স্ট্রাইক করছে, ইউএস অ্যাসেটকে টার্গেট করার দাবি করছে, হরমুজকে জিও পলিটিক্যাল লিভারেজ হিসেবে ব্যবহার করছে। অর্থাৎ ইরানের স্ট্রাইক ক্যাপাবিলিটি কমেছে, কিন্তু জিরো হয়নি। আর যুদ্ধক্ষেত্রে জিরো না হওয়াটাই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পিক অ্যাক্সেল মাউন্টেনের আরেকটি বিপজ্জনক ফ্রন্ট। এবার নিউক্লিয়ার ফ্রন্ট। ট্রাম্প ইরানের একটি অত্যন্ত ফর্টিফাইড নিউক্লিয়ার রিলেটেড সাইট পিক অ্যাক্সেল মাউন্টেনের ধ্বংস করার হুমকি দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাইটটি তেহরানের দক্ষিণে এবং পাহাড়ের গভীরে টানেল কমপ্লেক্স দিয়ে নির্মিত। ইউএস ইন্টেলিজেন্সের মতে এটি অত্যন্ত সুরক্ষিত স্থাপনা। ট্রাম্প বলেছে, উই আর গোয়িং টু টেক আউট পিক অ্যাক্সেল মাউন্টেন। অন্যদিকে তেহরানের বক্তব্য, এই ফ্যাসিলিটি অ্যাডভান্স সেন্ট্রিফিউজ অ্যাসেম্বলি এবং ম্যানুফ্যাকচারিং এর জন্য। অর্থাৎ এখন যুদ্ধের পরবর্তী ধাপ যদি নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারের গভীরে প্রবেশ করে, তাহলে এই যুদ্ধের ঝুঁকি বহুগুণে বেড়ে যাবে। কারণ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অ্যাটাক আর সাধারণ মিলিটারি বেজে অ্যাটাক এক জিনিস নয়। ইউএস নেভি আরেকটি বড় প্রশ্ন। টিআরটি ওয়ার্ল্ডে রিপোর্ট করেছে, ইউএস আব্রাহাম লিঙ্কনকে মিডল ইস্ট থেকে রিপ্লেস করা হচ্ছে এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন পাঠানোর পরিকল্পনা রয়েছে। লিঙ্কন ইতিমধ্যে 250 দিনের বেশি ডেপ্লয়েড ছিল এবং প্রায় 200 দিন কোনো পোর্ট কল করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটা যুদ্ধের একটি অন্য চিত্র দেখায়। যুদ্ধ শুধু মিসাইলে নয়, এটা লজিস্টিকের যুদ্ধ, ম্যান পাওয়ারের যুদ্ধ, ইকুইপমেন্ট এন্ডোর্সমেন্টের যুদ্ধ, ডেভেলপমেন্ট পেটিকের যুদ্ধ। তাহলে কি আমেরিকা হেরে যাচ্ছে এ কথা বলবো? আমি এত সহজে সিদ্ধান্তে যাব না এটায়। কারণ আমেরিকার সামরিক সক্ষমতা এখনো বিশাল, এয়ার পাওয়ার বিশাল, নেভি বিশাল, ইন্টেলিজেন্স ক্যাপাবিলিটি বিশাল, স্যাটেলাইট সার্ভাইলেন্স বিশাল। ইরান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এটিও অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমেরিকা কি ইরানের স্ট্র্যাটেজিক রেজিস্ট্যান্স শেষ করতে পেরেছে? এখানেই প্রশ্ন। কারণ যুদ্ধ এতদিন পরেও ইরান রিটালিয়েট করছে, ইউএস বেইজের বিরুদ্ধে অ্যাটাকের দাবি করছে, গালফ শিপিং ডিসরাপ্ট করছে, ইউএস ড্রোন ডাউন করার দাবি করছে, আর ইউএসকে আরো মিলিটারি অ্যাসেটস মিডল ইস্টে রোটেট করতে হচ্ছে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা। ওয়াশিংটন যদি বলে ইরানের সামরিক সক্ষমতা প্রায় শেষ, তাহলে মাঠে আমরা দেখতে হবে ইরান কি এখনো মিসাইল লঞ্চ করতে পারছে, ড্রোন অপারেট করতে পারছে, ইউএস বেস টার্গেট করতে পারছে, হরমুজে প্রেসার দিতে পারছে, রিজিয়নাল অ্যালায়েন্সকে অ্যাক্টিভেট করতে পারছে। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে ওয়াশিংটনের দাবি পুরাপুরি মিথ্যে। এটি না বললেও কাছাকাছি। কিন্তু ইরানের মিলিটারি ক্যাপাবিলিটি ডেস্ট্রয় বলা অবশ্যই অতিরঞ্জিত। কারণ ক্যাপাবিলিটি যদি পুরোপুরি শেষ হয়ে যায়, কাউন্টার অ্যাটাকটা আসে কিভাবে? এখানেই জাপ্রিস্যাক্সের অ্যানালাইসিস আবার সামনে আসে। জাপ্রিস্যাক্সের তার বিশ্লেষণে মূল প্রশ্নটি ছিল ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি নয়। তিনি এই যুদ্ধকে ইউএস গ্লোবাল হেজেমনি এবং ইসরায়েলের রিজিয়নাল হেজেমনির বৃহত্তম লড়াই হিসেবে দেখেন। আর তার
আর তার আরো কঠিন বক্তব্য, একটি দেশের পক্ষে পুরো বিশ্বকে চিরকাল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি ব্রিটিশ এম্পায়ারের হিস্টোরিক্যাল ডিক্লাইনের সঙ্গে বর্তমান আমেরিকার স্ট্র্যাটেজির তুলনা করেছেন এবং সতর্ক করেছেন যে এই সংঘাত ওয়ার্ল্ড ওয়ারের দিকে যেতে পারে। নিউক্লিয়ার এসকেলেশন হলে বিপদ হবে আরো ভয়াবহ। এটা জনাব স্কেসের ইন্টারপ্রিটেশন। আমরা তার সঙ্গে পুরোপুরি একমত নাও হতে পারি, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু একটি বিষয় চোখে পড়ছে, যুদ্ধ যত বাড়ছে ইউএস এর রিজিওনাল কন্ট্রোল ততই এক্সপেন্সিভ হচ্ছে। আরেকটি বিষয়, সৌদি, তুর্কি ও পাকিস্তান। এই যুদ্ধের প্রভাব মিডল ইস্টের ট্রেডিশনাল ইউএস অ্যালাইজের উপর চাপ তৈরি করেছে। বিশ্লেষণে বলা হয়, সৌদি আরাবিয়া এবং ইউএই ইরান এর পাল্টা হামলার ঝুঁকি নিতে উদ্বিগ্ন। গালফ ইকোনমিক্স ইতিমধ্যেই এই কনফ্লিক্টের উত্তাপ অনুভব করছে। এ কারণে সৌদি, পাকিস্তান, তুর্কি ডিফেন্স প্যাক্টকে নতুনে অনেকে মুসলিম ন্যাটো হিসেবে বর্ণনা করছেন। কিন্তু আমাদের আগে আলোচনায় মোহিত পীরজাদার যে ইন্টারপ্রিটেশন এসেছে সেটি আমার কাছে বেশি বাস্তবসম্মত মনে হয়েছে। এটি এখনই নেটোর মতো পূর্ণাঙ্গ মিলিটারি অ্যালায়েন্স হিসেবে দেখার সুযোগ নেই। স্ট্র্যাটেজিক রিজিলিয়েন্স এবং পলিটিক্যাল সিগন্যালিং হিসেবে দেখা বেশি যুক্তিযুক্ত। অর্থাৎ মিডল ইস্টের দেশগুলো বুঝতে পারছে আমেরিকা সব সময় তাদের সিকিউরিটি গ্যারান্টি দিতে পারবে না। এই ধারণা আগের মতো নির্ভরযোগ্য নয়। দিতে পারবে এমন নির্ভরযোগ্য নয়। তাহলে সব ফ্রন্ট মিলিয়ে ছবিটা কি? চলুন একবার মানচিত্রে দেখি। ইরান, ইউএস ইসরায়েলের ব্যাপক হামলায় সামরিক ও অবকাঠামোগত ক্ষতির শিকার হয়েছে, কিন্তু ইরানের রিটালিয়েটরি ক্যাপাবিলিটি পুরোপুরি শেষ হয়নি। পার্সিয়ান গলফ, ইউএস বেস এবং অ্যালাইজের উপর ইরানি স্ট্রাইকের দাবি অব্যাহত। হরমুজ শিপিং সিভিয়ারলি ডিসরাপ্টেড। দুটি ট্যাঙ্কার অ্যাটাকের ঘটনা ইউএই ইরানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। বাহরাইন, ইউএস ফিফথ ফ্লিটের উপস্থিতির কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেট। কুয়েত ইরানিয়ান ড্রোন স্ট্রাইকের দাবি করেছে। জর্ডান ইউএস ফোর্সের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল অ্যাটাকের দাবি। সৌদি আরাবিয়া হুথি ড্রোন অ্যাটাক, বিশেষ করে অয়েল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে উদ্বিগ্ন। ইয়েমেন এবং রেড সি, মুসা পোর্ট এবং কমার্শিয়াল শিপিং এর উপর হামলা। আর লেবাননে ইসরায়েলের উইথড্রয়াল এবং সোভারেনিটি নিয়ে নতুন চাপ। ইরানের মিসাইল ক্যাপাবিলিটি পুরোপুরি বন্ধ করা গেছে কিনা এখনো প্রশ্ন। ইসরায়েলের উদ্বেগ। ইউএস নেভি দীর্ঘ ডেপ্লয়মেন্টের পর কেরিয়ার রোটেশন চলছে। নিউক্লিয়ার ফ্রন্ট, পিক অ্যাক্সেল মাউন্টেন নিয়ে ট্রাম্পের নতুন হুমকি, এটাই সবচেয়ে বিপজ্জনক। এখন ফিরে আসি 15ই আগস্টের শিক্ষায়। মাফ করবেন। বাংলাদেশে আমরা দেখেছি একটি রাজনৈতিক সংকটকে যদি রাজনৈতিক পদ্ধতিতে সমাধান না করে সহিংসতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়, তার পরিণতি কত ভয়াবহ হতে পারে আজ মিডল ইস্টও একই প্রশ্ন। একটি রাষ্ট্রকে কি বোমা মেরে তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা যায়? ইরাকে চেষ্টা হয়েছে, লিবিয়াতে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, এখন ইরান। আর জেফরি স্যাক্সের বক্তব্য এখানেই সবচেয়ে কঠিন প্রশ্ন তোলে। যুদ্ধ কি সত্যিই রিজিম চেঞ্জ আনতে পারে, নাকি একটি দীর্ঘস্থায়ী রিজিওনাল রেজিস্ট্যান্স তৈরি করে? আমার কাছে এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
কে আজ কতগুলো মিসাইল ছড়েছে তা নয়, বরং কে তার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অর্জন করতে পেরেছে। আমেরিকা বলছে ইরানের মিলিটারি ক্যাপাবিলিটি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু ইরানের পাল্টা হামলা দেখাচ্ছে তাদের স্ট্রাইক ক্যাপাবিলিটি এখনো কার্যকর। এটি ইউএস এর দাবি পুরোপুরি বাতিল করে না, কিন্তু ইরান এই ইরানের মিলিটারি ফিনিশড এই ন্যারেটিভকে অবশ্যই প্রশ্নের মুখে ফেলে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে ইরানের জন্য যেমন ক্ষতি বাড়বে, তেমনি ইউএস, ইসরায়েল এবং তাদের রিজিওনাল অ্যালাইজের কষ্ট বাড়বে। তবে এদের ক্ষয়ক্ষতিটা বেশি হবে ইউএস এর জন্য, কারণ দূরত্বের কারণে লজিস্টিক বিভিন্ন বিষয়। শেষ প্রশ্ন, এই যুদ্ধে বিজয়ী কে? যদি ইরানের হাজার মানুষ মারা যায়, তাহলে কি আমেরিকা জিতল? যদি ইসরায়েলের নিরাপত্তা দীর্ঘমেয়াদে আরো অনিশ্চিত হয়, তাহলে কি ইসরায়েল জিতল? যদি গালফের অয়েল ইনফ্রাস্ট্রাকচার ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে কি সৌদি আরাবিয়া জিতল? যদি হরমুজ আন্তর্জাতিক শিপিং এর জন্য দীর্ঘদিন অনিরাপদ থাকে, তাহলে কি বিশ্ব জিতল? আর যদি যুদ্ধ নিউক্লিয়ার থ্রেশহোল্ডের দিকে যায়, তাহলে কেউ জিতবে না, কারণ পারমাণবিক যুদ্ধে বিজয়ী বলে কিছু নেই। 1975 সালে 15 আগস্ট আমাদেরকে শিখিয়েছে রাষ্ট্রের রাজনৈতিক সংকটকে যদি অনৈতিকতা, প্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রক্রিয়ার বদলে রাষ্ট্রের রাজনৈতিক সংকটকে যদি নৈতিকতা, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক প্রক্রিয়ার বদলে সহিংসতার মাধ্যমে সমাধান করতে চাওয়া হয়, তার ক্ষত প্রজন্মের প্রজন্ম বহন করতে হয়। আর 2026 সালের ইরান ওয়ার আমাদের সামনে আরেকটি শিক্ষা দিয়েছে। সামরিক শক্তি দিয়ে একটি দেশকে আঘাত করা যায়, কিন্তু একটি জাতির রাজনৈতিক ইচ্ছা শক্তিকে বোমা মেরে ধ্বংস করা যায় না। ওয়াশিংটন হয়তো ইরানের বহু মিলিটারি অ্যাসেট ধ্বংস করেছে, কিন্তু তেহরানের পাল্টা আঘাত বলছে যুদ্ধ এখনো শেষ হয়নি, হরমুজ এখনো পুরোপুরি বন্ধ হয়নি, ইরান এখনো আঘাত করতে পারছে, গালফ এখনো অস্থির, ইয়ামান এখনো সক্রিয়, লেবানন এখনো উত্তপ্ত, আর ফিক এক্সেল মাউন্টেন নিয়ে নতুন হুমকি এই যুদ্ধকে আরো বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। তাই আমেরিকার দাবি শুনুন, ইরানের দাবি শুনুন, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটেলফিল্ডের ঘটনাগুলো দেখুন, কারণ প্রচার যাই হোক, যুদ্ধে আসল সত্য লুকিয়ে থাকে কে এখনো লড়তে পারছে, কে এখনো আঘাত করতে পারছে, আর কে এখনো তার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অর্জন করতে পারেনি। আমি শাহজালাল মনি, আপনারা দেখছেন ফোর্থ ডাইমেনশন। ঘটনার শুধু খবর নয়, ঘটনার পেছনের শক্তির সমীকরণ দেখুন। আবার দেখা হবে পরবর্তী আলোচনায়। সে পর্যন্ত সবাই